যদি গল্প শুরু হয় একটা পুরাতন স্কুল থেকে, যে স্কুলটা ছিল পুরো গ্রামের মাঝখানে, যেখানে স্টুডেন্টরা প্রতিদিন স্কুলে আসতো আর ছুটি হতেই বাড়িতে চলে যেত। কিন্তু যখনই রাত 12টা বাজতো, ওই স্কুলের ভিতর থেকে একটা শব্দ শোনা যাইতো। না কোনো দারোয়ান ছিল, না কোনো স্টুডেন্ট, না কোনো টিচার। তারপরে ওই ঘন্টা প্রতিদিন রাত ঠিক 12টার সময় বেজে উঠতো। ওই স্কুলে একটা পুরাতন লাইব্রেরি ছিল, যেটা অনেক বছর ধরে বন্ধ ছিল। মানুষ বলতো ওইখানে কিছু না কিছু আছে। ওই গ্রামে একটা ছেলে ছিল যার নাম ছিল আশি, যার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার, আর সেও ওই স্কুলে পড়ালেখা করতো। একদিন ক্লাস টিচার ক্লাসে হাজিরা ডাকতেছিল। সবারই হাজিরা ডাকা হলো, শুধু একজনের নাম নেওয়া হয়নি, যার রোল নাম্বার ছিল 39। আশিক তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় এবং টিচারকে জিজ্ঞেস করে, আপনি সবাই রোল নাম্বার বললেন, কিন্তু রোল নাম্বার 39 কেন বললেন না? এই কথা শুনে টিচার মাথা গরম করে বলে, পড়াশোনা করতে আসো নাকি ফাইজলামি করতে আসো? আশিক চুপ হয়ে যায় আর সে তার জায়গায় বসে যায়। কিছু সময় পর স্কুল ছুটি হয়ে যায়, সবাই সবার বাড়িতে চলে যায়, কিন্তু আশিকের মাথায় এখনো ওই কথাই ঘুরতেছে, রোল নাম্বার 39। টিচারকে রোল নাম্বার 39 বলাতে সে কেন এত খেপে গেছে। ওই রাতেই আর ডিরেক্ট ওই পুরনো বন্ধ লাইব্রেরির মধ্যে ঢুকে যায়। লাইব্রেরির মধ্যে সবকিছুই পুরাতন, চারদিকে শুধু ধুলাবালি আর কেমন যেন একটা পচা দুর্গন্ধ। তারপরও আশিক পুরো লাইব্রেরি খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পরেও সে কিছুই পায় না। ঠিক ওই সময় তার কানে একটা শব্দ ভেসে আসে। সে পিছনে ঘুরে আর দেখে ব্ল্যাকবোর্ড নিজে নিজেই কিছু লিখতেছে। লেখা ছিল অর্জুন মিস, রোল নাম্বার 13। আশিক একেবারে অবাক হয়ে যায়, এই অর্জুনটা আবার কে? 13 নাম্বারের মানেটা আসলে কি? আর ওই সময় পর থেকে আশিকও গায়েব হয়ে যায়। পরের দিন সকালে পুরো গ্রামেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশিককে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আশিকের আম্মু আব্বু বাড়ির বাইরে বসে বসে কান্না করতেছিল, কিন্তু আশিকের ছোট বোন রিয়ার মনে হয়েছিল ওর ভাই এখনো মারা যায়নি, ওর ভাই এখনো জীবিত। ওই দিন রাত ঠিক 12টা বাজে। রিয়া একা ওই স্কুলের কাছে চলে যায়। সে ওইখানে দাঁড়াতেই ওই ঘন্টাটা আবার বেজে ওঠে। রিয়া হালকা ভয় পেয়ে যায়। তারপরে সে তার ভাইকে খোঁজার জন্য ওই লাইব্রেরির ভিতরে ঢুকে যায়, আর ওইখানে যা দেখেছে তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। লাইব্রেরির এক কোনায় আশিকের জুতা পড়েছিল। আমি চিল্লানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি চিল্লাইতেও পারতেছিলাম না, নাড়াচড়া করতেও পারতেছিলাম না। আর ঠিক তখনই আমি বুঝতে পারি এরা স্কুলের ছাত্রছাত্রীদেরকে কিডন্যাপ করে তাদের ফুসফুস এবং কিডনি বিক্রি করে দেয়। তারপর ম্যাডাম প্রিন্সিপাল স্যারের কাছে কিছু ভুলভাল বাহানা দিয়ে লাইব্রেরিটা একেবারের জন্য বন্ধ করে দেয়। গ্রামের সবাইকে বলে দিছে আমি নাকি হারিয়ে গেছি। সেদিন থেকে আমার আত্মা এই লাইব্রেরির মধ্যে ঘুরাঘুরি করতে থাকে, আর প্রতিদিন রাত 12টা বাজে আমি ঘন্টা বাজাই, শুধু এই কারণে যেন কেউ আসে আমার কাহিনীটা শুনে আর আমি যেন নাই বিচার পাই। এইগুলা শুনে রিয়ার চোখে পানি চলে আসে, আর সে বলে, আমি তোমার দুঃখ বুঝতেছি, কিন্তু আমার ভাই কি করেছিল তোমার? ওকে কেন মেরে ফেলেছো? অর্জুন বলে, তোমার ভাইকে আমি মারিনি, ও একেবারে সুস্থ আছে। ওই দিন যখন আমি তার সামনে এসেছিলাম সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। লাইব্রেরির কোনায় একটি গুপ্ত দরজা আছে, ওইটা খুলো, ওইটার পিছনেই তোমার ভাইকে পেয়ে যাবে, আর ওইখানেই ম্যাডামের সকল গোপন তথ্য আছে। পরের দিন সকালে রিয়া আর আশিক গ্রামের সকল মানুষের সামনে চলে আসে। আশিককে জীবিত দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায়, আর ম্যাডামের সব অপকর্ম গ্রামবাসীদের সামনে তুলে ধরে। গ্রামের সবাই ম্যাডামকে মারতে যাবে, ঠিক এমন সময় পুলিশ চলে আসে, আর যারা যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল সবাইকে ধরে নিয়ে যায়। আর অর্জুন তার ন্যায় বিচার পেয়ে যায়, কারণ ম্যাডাম আর তার সঙ্গীদের ফাঁসির রায় হয়েছিল। অর্জুনের আত্মমুক্তি পেয়ে যায়। তো